সুস্বাগতম। এক ঝলক টিভি চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত। আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ভূগোলের গত সপ্তাহে যে অংশটা দিয়ে শেষ করেছিলাম তার পরবর্তী অংশ আলোচনা করার জন্য। গত সপ্তাহে আমরা ভারতবর্ষের ভূপ্রকৃতির মেনলি উপদ্বীপীয় যে মালভূমি সেটা আমরা আলোচনা করেছিলাম। আমরা আরেকটা অংশ সেটা আজকে আলোচনা করব। আজকে আমরা প্রধানত আলোচনা করব উপকূলীয় সমভূমি এবং ভারতবর্ষের অধীন দুই সাগরে, অর্থাৎ পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে আরব সাগরে ভারতবর্ষে যে সকল দ্বীপপুঞ্জগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। যারা সরাসরি দেখছো তোমাদেরকে প্রতিবারই বলি, এবারও বলছি যে তোমাদের পাঠ্য বই এবং তার সাথে সাথে খাতা এবং পেনটা নিয়ে তোমরা বসে যাও। এই কারণে বলছি খাতা পেনটা রাখা দরকার, কারণ তোমাদের যে পাঠ্য বইটা সেই পাঠ্য বইয়ে অনেক তথ্যই হয়তো সঠিক থাকে না বা সব কিছু থাকে না। যেগুলো এক্সট্রা আমরা কিছু তথ্য সেগুলো আমরা যেগুলো বলবো সেগুলো তোমরা নোট ডাউন করে আলাদা করে নিতে পারো। তাই এই কারণে তোমরা খাতা পেন নিয়ে যখন এটা দেখবে খাতা পেন নিয়েই পাশে থাকবে। তা যাই হোক, আমরা ভারতবর্ষের উপকূলের সমভূমি প্রথম এটা আলোচনা করব। আমাদের ভারতবর্ষের যে বিশাল বড় দেশ, সেই বিশাল বড় দেশের দুই দিকে উপকূল রয়েছে, একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে। পশ্চিম দিকে যে আরব সাগর এবং পশ্চিম ঘাট পর্বত, তার মাঝে যে একটা সমতল ভূমি রয়েছে সংকীর্ণ, যেটা একদম ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট রাজ্যের একদম কচ্ছের রণ, পাকিস্তানের বর্ডারের কাছ থেকে সেই কচ্ছের রণ থেকে শুরু করে একদম দক্ষিণ দিকে যে কন্যাকুমারিকা রয়েছে, কন্যাকুমারিকা অন্তরীপ সেই অবধি। আবার ঠিক তেমনি পূর্ব দিকে বঙ্গোপসাগরে পূর্বঘাট পর্বত এবং বঙ্গোপসাগরের মাঝামাঝি একটা সংকীর্ণ যে সমতল জায়গাটা রয়েছে, যেটা দক্ষিণে সেই কন্যাকুমারী থেকে শুরু হয়ে একদম আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার অবধি, অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার মাঝে একটা নদী রয়েছে, সুবর্ণরেখা নদী। সেই সুবর্ণরেখা নদীর উপকূল অবধি হচ্ছে পূর্ব উপকূলের বিস্তার। এমনিতে আমাদের ভারতবর্ষের টোটাল উপকূল ভাগ আমি একটু দেখে নিই। ভারতবর্ষের টোটাল উপকূল ভাগ যদিও 5422 কিলোমিটার, দ্বীপপুঞ্জ ছাড়া ভারতবর্ষের উপকূল ভাগের দৈর্ঘ্য হচ্ছে 5422 কিলোমিটার। কিন্তু আজকে যেটা পড়ব এই উপকূলীয় সমভূমি, সেই উপকূলীয় সমভূমি যেটা তার দৈর্ঘ্য কিন্তু 1600 পশ্চিম উপকূল আর পূর্ব উপকূলে 1500, অর্থাৎ 3100 কিলোমিটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের বিভিন্ন তার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা বা বিভাগ সম্বন্ধে আলোচনা করব। তা আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভূপ্রকৃতির মধ্যে এই উপকূল ভাগটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা জানো যে বিদেশের সাথে যত যোগাযোগ, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জাহাজ চলাচল, বড় বড় ব্যবসা বাণিজ্য মেনলি সমুদ্রপথেই হয়। আর সেই সমুদ্রপথ হতে গেলে সমুদ্রের উপকূল ভাগ দরকার। তাই উপকূল ভাগের গুরুত্ব যথেষ্ট। তাই এই ভাগটা কিন্তু এমনিতে ভারতবর্ষের টোটাল আয়তনে খুব কম জায়গা হলেও এর কিন্তু গুরুত্ব যথেষ্ট রয়েছে। তা আমি একবার দেখে নেব আমাদের ভারতবর্ষের যে ভূপ্রকৃতি বিভাগগুলো রয়েছে, সেই বিভাগে তোমরা স্ক্রিনে একবার দেখে নাও। মেন বিভাগগুলো আমরা আগেই বড়, যেমন উত্তরে পার্বত্য অঞ্চল আমরা পড়ে নিয়েছিলাম, তারপরে উত্তরে যে বিশাল সমভূমি অঞ্চল সেটাও আমাদের আলোচনা হয়ে গেছে, তার সাথে উত্তর পূর্বে পার্বত্য অঞ্চল সেটাও আমরা আলোচনা করে নিয়েছি। আগের শনিবারে উপদ্বীপীয় যে মালভূমি সেটাও আমরা আলোচনা করে নিয়েছি। আর আজকে পড়ব এই উপদ্বীপীয় সমভূমির বাকি যে অংশটা সেটা আমরা পড়ব। এই পার্টটা তোমরা দেখতে পাচ্ছ উপকূলীয় সমভূমি, যেটা একদম গুজরাট থেকে শুরু করে কন্যাকুমারী, আবার এদিকে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার অবধি বিস্তার রয়েছে। তো এই উপকূলীয় সমভূমিটা সম্বন্ধে আমরা পড়ব। আমরা আরও একটা দুটো ম্যাপ একটু একবার দেখে নিই।
এটা একটা স্যাটেলাইট ম্যাপ। এই ম্যাপেও তোমরা একবার সরাসরি দেখে নিতে পারো। স্যাটেলাইটের ম্যাপ আমাদের ভারতবর্ষের যে উপকূলের সমভূমি রয়েছে, এটা অবশ্য স্যাটেলাইটের ম্যাপ বলে, পাকিস্তানের সাথে ভারতবর্ষে কোনো বর্ডার রেখা নেই যদিও। তা এইখানে এই কচ্ছ থেকে শুরু হচ্ছে, সেই কচ্ছ থেকে এই উপকূল সমভূমি। দেখো এই ধার বরাবর এদিকটা রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, লম্বা হয়ে চলে গেছে উত্তর থেকে দক্ষিণে। তার ধারে ধারে যে সংকীর্ণ জায়গাটা, এটা পশ্চিম উপকূলের সমভূমি। আর এদিকে এই পূর্বঘাট পর্বতমালা রয়েছে, আর এই বঙ্গোপসাগরের মাঝে যে সংকীর্ণ জায়গাটা রয়েছে, এটা হচ্ছে পূর্ব উপকূলের সমভূমি। এইটা নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা এবার আসি এই উপকূলের সমভূমিটা, তার অবস্থান বা বৈশিষ্ট্য অনুসারে এই উপকূলের সমভূমিটাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি, আর একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। এটা আগেই ব্যাখ্যা বলেছি। তা এবার আসছি আমরা পশ্চিম উপকূলীয় সমভূমি। পশ্চিম উপকূলীয় সমভূমিটা তোমাদের ম্যাপেও আমি দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিই। পশ্চিম উপকূলীয় সমভূমিটা এটা অবস্থান করছে, এই পশ্চিম উপকূলটা ধার বরাবর গুজরাট থেকে কন্যাকুমারী অবধি এখানে 5টি রাজ্য রয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, এই 5টা রাজ্যের উপকূল ভাগ এর মধ্যে অবস্থান করছে। তো এই পশ্চিম উপকূলীয় সমভূমিটাকে আবার এদের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন গুণাগুণের ভিত্তিতে পশ্চিম উপকূলীয় সমভূমিটাকে আবার কয়েকটা ভাগে আমরা উপবিভাগে ভাগ করব। এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বিভাগ থাকতে পারে। কোনো বইয়ে 4টে ভাগ আছে: গুজরাট সমভূমি, কোঙ্কণ সমভূমি, কর্ণাটক সমভূমি আর মালাবার সমভূমি। তা কিন্তু তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে যদি ভাগ করা হয় তাহলে আমরা 7টা ভাগ পাব। সে ভাগগুলো আমরা একটু দেখে নিই। পশ্চিম উপকূলীয় সমভূমি কী কী ভাগ? কচ্ছে রন, কচ্ছের উপদ্বীপীয় সমভূমি, কাথিয়াবাড় সমভূমি, গুজরাট সমভূমি, কোঙ্কণ সমভূমি, কর্ণাটক সমভূমি, আর লাস্ট হচ্ছে মালাবার সমভূমি। এই 7টা উপবিভাগে ভাগ করা হয় পশ্চিম উপকূলীয় সমভূমিটাকে। কচ্ছের রন, কচ্ছের উপদ্বীপীয় সমভূমি, কাথিয়াবাড়, গুজরাট, এই 4টে আবার গোটাটাই গুজরাট রাজ্যের মধ্যে অবস্থান করছে। কচ্ছের রন, কচ্ছের উপদ্বীপীয় সমভূমি, কাথিয়াবাড় আর গুজরাট সমভূমি, এই 4টে আবার গুজরাট রাজ্যের মধ্যেই 4টে উপবিভাগ। তা কচ্ছের রন একদম আমাদের ভারতবর্ষের পশ্চিম প্রান্তে, পাকিস্তানের বর্ডারে, গুজরাটের পশ্চিম প্রান্ত, যেখানে কচ্ছের রন রয়েছে, একটা নিচু জায়গা, জলা জায়গা, যেখানে বর্ষাকালে জল জমে থাকে। আবার এই কচ্ছের রনে গ্রীষ্মকালে শুকনো খটখটে, এবং সেখানে অদ্ভুত ব্যাপার, সেই কচ্ছের রনটা
ওখানে যারা পর্যটক, প্রচুর পর্যটক যায় বেড়াতে, ওখানে গ্রীষ্মকালে মনে হবে যে চারদিকে কে যেন সাদা মানে বালি ছড়িয়ে রেখেছে, সাদা ধুলো ছড়িয়ে গেছে। আসলে সেগুলো সেই সাদা বালি বা ধুলো নয়, সেটা হচ্ছে সাদা লবণ। এই সমস্ত এলাকাটা সাদা লবণে ঢাকা থাকে। কয়েকশো মিটার, কয়েকশো কিলোমিটার জুড়ে শুধু লবণে বিস্তৃত ছড়িয়ে পড়ে থাকে, অদ্ভুত দেখা। তাই কচ্ছের রণ আবার দুটো ভাগ আছে। উত্তর অংশটা হচ্ছে বৃহৎ রণ, আর পূর্ব অংশটা হচ্ছে ক্ষুদ্র রণ। পূর্ব দিকটা হচ্ছে ক্ষুদ্র রণ, আর উত্তর দিকটা হচ্ছে বা উত্তর পশ্চিমটা হচ্ছে বৃহৎ রণ। এই কচ্ছ রণ, এটা অনুমান করা হয় যে এটা এককালে নাকি এখানে সমুদ্র, আরব সাগর এর মধ্যে বিস্তার ছিল, তারপর কোনো কারণে ভূয়ান্দনের ফলে উঠে গিয়ে এই সমভূমিটা সৃষ্টি হয়েছে। তা কচ্ছের রণের দক্ষিণে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কচ্ছের উপদ্বীপীয় সমভূমি। যেহেতু ওর তিন দিকে জল রয়েছে, তাই একে বলা হয় কচ্ছের উপদ্বীপীয় সমভূমি। কচ্ছের উপদ্বীপীয় সমভূমির দক্ষিণে যে একটা উপদ্বীপীয় অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় কাথিয়াবাড় উপদ্বীপীয় সমভূমি। কচ্ছের উপদ্বীপীয় ঠিক দক্ষিণে যে জায়গাটার নাম, তার নাম হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ সমভূমি। এই কাথিয়াবাড় উপদ্বীপ সমভূমিটা, এই সমভূমির মধ্যে, এই অঞ্চলটার মধ্যে আবার কয়েকটা পাহাড় রয়েছে, তার মধ্যে গির পাহাড়, তারপরে মণ্ডপ পাহাড় ইত্যাদি। এর মধ্যে গির পাহাড়ে এখানে একটা উল্লেখযোগ্য সিংহ রয়েছে, তার নাম হচ্ছে গিরনার বা গোরখনাথ পাহাড়। এই কাথিয়াবাড়ে গোরখনাথ পাহাড়, যার উচ্চতা হচ্ছে 1117 মিটার, এই গোরখনাথ পাহাড়টা হচ্ছে এখানকার উল্লেখযোগ্য পাহাড়। আর কাথিয়াবাড়ের এই যে গির, এই গির অঞ্চলটাতে একটা বনভূমি রয়েছে যাকে বলা হয় গির অভয়ারণ্য। এই গির অভয়ারণ্যটা এটা একটা বিশেষ কারণে বিখ্যাত। সেটা তোমরা হয়তো অনেকে কোশ্চেন আসে যে আমাদের ভারতবর্ষে সিংহ কোথায় দেখতে পাওয়া যায়। একমাত্র ভারতবর্ষের সিংহ দেখতে পাওয়া যায় কাথিয়াবাড়ে গির অরণ্যে। গির অরণ্য হচ্ছে গির অভয়ারণ্য, যেখানে ভারতবর্ষে একমাত্র সিংহের বাসস্থান রয়েছে। এটা আলাদাভাবে শর্ট কোশ্চেন হিসাবে আসে কাথিয়াবাড়ে গির অরণ্য। তা যাই হোক, কাথিয়াবাড়ের দক্ষিণে যেটা রয়েছে সেটা হচ্ছে গুজরাটের সমভূমি। এই গুজরাটের সমভূমিটা মেনলি গড়ে উঠেছে, এখানে মেনলি দুটো নদী, একটা হচ্ছে সবরমতী আর একটা হচ্ছে মাহি। সবরমতী আর মাহি নদীর পলি সঞ্চয়ের ফলে এই গুজরাট সমভূমিটা গঠিত হয়েছে। তার সাথে সাথে কিছুটা আছে পশ্চিম দিকে এখানে এসে মিলিত হয়েছে, পূর্ব দিক থেকে এসে, সেটা হচ্ছে নর্মদা আর তাপ্তি নদী। নর্মদা তাপ্তি নদী সামান্য পলি, কিন্তু সবরমতী আর মাহি নদীর পলি দ্বারা গঠিত হয়েছে। গুজরাট সমভূমিটা সবরমতী আর মাহি, এই দুটো নদীর পলি সঞ্চয়ের ফলে গুজরাট সমভূমিটা সৃষ্টি হয়েছে। গুজরাট সমভূমির যেখানে শেষ হচ্ছে ওখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দমন। তোমার নাম শোনা থাকবে, দমন দিউ নাম শুনেছ। সেই দমন, গুজরাট সমভূমি যেখানে শেষ হচ্ছে, তারপর দমন থেকে একদম গোয়া অবধি, গোয়া একটা ছোট্ট রাজ্য ভারতবর্ষের পশ্চিম উপকূলে, সে গোয়া অবধি, হ্যাঁ, গুজরাট যেখানে সমভূমি শেষ হচ্ছে সেখানে তারপরে শুরু হচ্ছে দক্ষিণে কোঙ্কণ সমভূমি। কোঙ্কণ সমভূমি এটা মেনলি মহারাষ্ট্র রাজ্যের মধ্যে অবস্থান করছে। তাহলে দমন থেকে শুরু করে গোয়া অবধি হচ্ছে কোঙ্কণ সমভূমি, যেটা মূলত মহারাষ্ট্র রাজ্যের মধ্যে অবস্থান করছে। খুব সংকীর্ণ, মাত্র এর বিস্তার হচ্ছে তোমার 50 থেকে 80 কিলোমিটার বিস্তার, আর দৈর্ঘ্যে হচ্ছে প্রায় 500 কিলোমিটার দৈর্ঘ্য।
আর এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ 50 থেকে 80 কিলোমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 500 কিলোমিটার। এটা হচ্ছে কোঙ্কণ উপকূলীয় সমভূমি। কোঙ্কণ উপকূলীয় সমভূমির দক্ষিণে যেটা রয়েছে তার নাম হচ্ছে কর্ণাটক সমভূমি। কর্ণাটক নামের সাথে বুঝতে পারছো যে এটা কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ছে, অর্থাৎ সেই গোয়া থেকে শুরু করে কর্ণাটকের দক্ষিণ দিকে একটা বিখ্যাত বন্দর রয়েছে ম্যাঙ্গালোর, সে ম্যাঙ্গালোর অবধি হচ্ছে কর্ণাটকের সমভূমি। এর দৈর্ঘ্য হচ্ছে এমনি প্রস্থে এটা আরও সংকীর্ণ, মাত্র 35 থেকে 50 কিলোমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 225 কিলোমিটার। তাহলে কর্ণাটক সমভূমিটা হলো কোথা থেকে, যেখানে কোঙ্কণ সমভূমি শেষ হলো, অর্থাৎ গোয়া থেকে ম্যাঙ্গালোর অবধি হচ্ছে কর্ণাটক সমভূমি। লাস্ট আসছি একদম দক্ষিণে, কর্ণাটক সমভূমির দক্ষিণে অর্থাৎ ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা অবধি যে স্থানটা রয়েছে এটা প্রধানত কেরালা রাজ্যের মধ্যে অবস্থান করছে। এটাকে বলা হয় মালাবার উপকূলীয় সমভূমি। মালাবার উপকূলীয় সমভূমি, এই মালাবার উপকূলীয় সমভূমিটা এটাও দৈর্ঘ্যে একটু বেশি 500 কিলোমিটার আর প্রস্থে এখানটা একটু বেশি চওড়া আছে। এখানে গড় প্রস্থ হচ্ছে 50 থেকে প্রায় 96 কিলোমিটার অবধি মালাবার উপকূল। এই মালাবার উপকূলে অনেকগুলো হ্রদ উপহ্রদ ইত্যাদি দেখা যায়। এই হ্রদ উপহ্রদগুলো এখানকার লোকাল ভাষায় এরা বলে কয়াল। অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে কয়াল কি না, মালাবার উপকূলে যে সকল হ্রদ উপহ্রদগুলো দেখা যায় লবণাক্ত, এগুলোকে বলা হয় কোয়াল স্থানীয় ভাষায়। এই কোয়ালগুলোর মধ্যে মালাবার উপকূলে দুটো উল্লেখযোগ্য কোয়াল রয়েছে, ভেম্বানাথ আর অষ্টমুদি। এই দুটো হ্রদ রয়েছে খুব উল্লেখযোগ্য। ভেম্বানাথ হচ্ছে এই অঞ্চলের সবথেকে বড় হ্রদ। তো এগুলো আমি একবার ম্যাপে দেখিয়ে নেব। আমি একবার চেষ্টা করছি ম্যাপে তোমাদের যেটা বলেছিলাম, এই গুজরাট সমভূমির এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ সমভূমি, এটা কচ্ছের রণ, এটা কাথিয়াবার উপদ্বীপ, এটা হচ্ছে গুজরাট সমভূমি, এটা হচ্ছে কোঙ্কণ সমভূমি, কোঙ্কণ সমভূমির নিচে রয়েছে কর্ণাটক সমভূমি আর তার নিচে রয়েছে মালাবার উপকূলীয় সমভূমি, যার মধ্যে দুটো উল্লেখযোগ্য হ্রদ রয়েছে ভেম্বানাথ আর অষ্টমুদি। তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে। এই গেল মোটামুটি পশ্চিম উপকূলীয় সমভূমি। আমি আর একটা দুটো ম্যাপে একটু দেখাবার চেষ্টা করছি। এই যে তোমাদের যেটা বলছিলাম কচ্ছের রণ, কচ্ছের রণ, এই রণটা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিই। সুদূর বিস্তৃত, এখানে শুধু সাদা, মানে সাদা রঙে একদম ঢেকে রয়েছে, সাদা বালি বা ধুলির মতো, কিন্তু এটা কিছু না, এটা হচ্ছে লবণ। এই গুজরাটে কচ্ছের রণ ভারতবর্ষের লবণ উৎপাদনে একটা উল্লেখযোগ্য জায়গা। ভারতবর্ষে ম্যাক্সিমাম লবণটা এইখান থেকে উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ লবণগুলো সব ঝেঁটিয়ে জড়ো করছে। হ্যাঁ, তা এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য জায়গা। আর গির অরণ্য যেটা দেখাচ্ছিলাম সেটা একবার দেখে নাও। এই গির অরণ্য যেখানে আমাদের ভারতবর্ষে একমাত্র সিংহ পাওয়া যায়। তা যা হোক, আমরা পশ্চিম উপকূলটা হয়ে গেল, এরপর আমরা আসব পূর্ব উপকূল সম্বন্ধে। এখান থেকে আজ সেরকম কোশ্চেন আসার কথা না, মোটামুটি পশ্চিম উপকূলটা এর সাথে পরবর্তীকালে আর একটা জিনিস পড়বো আমরা, পশ্চিম উপকূলের সাথে পূর্ব উপকূলের পার্থক্য। এবার আসি পূর্ব উপকূল।
পূর্ব উপকূলের সমভূমি। পূর্ব উপকূলের সমভূমিটা যেটা তোমাদের আগেই বলেছিলাম, পূর্ব উপকূলের সমভূমিটা শুরু হচ্ছে উড়িষ্যার একদম আর পশ্চিমবঙ্গের সীমানা সুবর্ণরেখা নদী থেকে কন্যাকুমারী অবধি। এখানে তিনটি রাজ্য রয়েছে। তিনটি রাজ্য কি কি? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে তামিলনাড়ু। এই তিনটে রাজ্য এর মধ্যে অবস্থান করছে। তা এই উপকূলটাকে আবার তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ করা হয়? একটা বলা হয় উত্তর সরকার উপকূল, আর একটা ভাগ হচ্ছে করমণ্ডল উপকূল। তাহলে পূর্ব উপকূলটাকে তাদের বৈশিষ্ট্য অনুসারে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, উত্তর সরকার উপকূল, পূর্ব করমণ্ডল উপকূল। পূর্ব উপকূলটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত? টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1500 কিলোমিটার, আর প্রস্থে হচ্ছে 100 থেকে 120 কিলোমিটার। পশ্চিম উপকূলের তুলনায় অনেকটা বেশি চওড়া। তা এই উত্তর সরকার উপকূল আর করমণ্ডল উপকূল এটা আবার কিভাবে ভাগ হয়েছে? উত্তর সরকার উপকূলটা অবস্থান করছে, তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূল ভাগ সেটা এই উপকূল ভাগের সাথে আলাদা, মানে এটা এর মধ্যে ধরা হয় না। হ্যাঁ, পূর্ব উপকূল পশ্চিম উপকূল যখন আমাদের পড়াশোনা আলোচনা করা হয় পাঠ্যপুস্তকে, তখন পশ্চিমবঙ্গের উপকূল ভাগটা এখানে বাদ থাকে। তাই উড়িষ্যা উপকূল থেকে পূর্ব উপকূলটাকে ধরা হচ্ছে। তা উড়িষ্যা উপকূলের সুবর্ণরেখা থেকে গোদাবরী নদী, অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদী আর কৃষ্ণা নদী রয়েছে। তা গোদাবরী নদীর দক্ষিণ প্রান্ত অর্থাৎ গোদাবরী আর কৃষ্ণার মাঝামাঝি জায়গা অবধি হচ্ছে উত্তর সরকার উপকূল। তাহলে উত্তর সরকার উপকূলের মধ্যে রয়েছে উড়িষ্যাও রয়েছে, আর অন্ধ্রও রয়েছে, অন্ধ্রপ্রদেশও রয়েছে, আবার উড়িষ্যাও রয়েছে। উড়িষ্যা উপকূলটাকে আবার এখানকার ভাষায় বলা হয় উৎকল উপকূল সমভূমি। উৎকল, উড়িষ্যাকে বলা হয় উৎকল উপকূলীয় সমভূমি। তাহলে উড়িষ্যা উপকূল আর অন্ধ্রের কিছুটা অর্থাৎ গোদাবরী নদী অবধি হচ্ছে গোদাবরী নদীর আর কৃষ্ণা নদীর মাঝামাঝি জায়গা অবধি হচ্ছে উত্তর সরকার উপকূল। এই অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য যে হ্রদটা রয়েছে উড়িষ্যার চিল্কা হ্রদ, এটা একটা দীর্ঘতম হ্রদ এবং এশিয়ার একটা অন্যতম বড় হ্রদ, চিল্কা উপহ্রদ। এটা অনেক সময় পরীক্ষায় আসে, ম্যাপ পয়েন্টিংয়ে দেয় যে উড়িষ্যার চিল্কা উপহ্রদটা এর মধ্যে পড়ছে। আমি যখন ম্যাপটা দেখাবো স্ক্রিনে তখন একবার দেখিয়ে নেব। তা যা হোক, তা গোদাবরীর দক্ষিণে অর্থাৎ কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে একদম কন্যাকুমারিকা অবধি স্থান হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলটা তাহলে কোথা থেকে শুরু হচ্ছে না, গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখান থেকে একদম কন্যাকুমারিকা অবধি। এটা দৈর্ঘ্য প্রায় 675 কিলোমিটার দৈর্ঘ্য। করমণ্ডল উপকূলটা 675, উত্তর সরকারটা হচ্ছে 725 কিলোমিটার দৈর্ঘ্য। করমণ্ডল উপকূলের মধ্যে একটা হ্রদ রয়েছে, সেটা হচ্ছে পুলিকট হ্রদ। ঠিক তেমনি উত্তর সরকার উপকূলের মধ্যে আরেকটা হ্রদ আছে, এটা মেনলি গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ। তাহলে পূর্ব উপকূলের তিনটে হ্রদ আমরা মনে রাখবো, একটা হচ্ছে দক্ষিণে পুলিকট হ্রদ, মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ, আর উত্তরে রয়েছে চিল্কা হ্রদ। এই তিনটে হ্রদ রয়েছে। এই গেল মোটামুটি করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল এবং পূর্ব উপকূলের সমভূমি। তোমাদের এখান থেকে এবার কোশ্চেন আসতে পারে, প্রধানত যেটা বড় কোশ্চেন হিসাবে যেটা আসে যে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা আমি পরে দেখছি, একজন কোশ্চেনও পাঠিয়েছে, আমি দেখলাম অলরেডি। একজন এখানে ফরওয়ার্ড করেছে, দীপঙ্কর দাস বলে একটা ছেলে, পূর্ব উপকূলের সাথে পশ্চিম উপকূলের পার্থক্য কি, পাথাই গ্রামের বাড়ি, 10ম শ্রেণীর ছাত্র। তা যাই হোক, ভালো হলো। পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য,
যদি ফার্স্ট আমরা দেখি অবস্থান, পশ্চিম উপকূলের অবস্থান আগেই বলেছি, পশ্চিমঘাট পর্বত আর আরব সাগরের মাঝে রয়েছে পশ্চিম উপকূলের সমভূমি, একটা সংকীর্ণ জায়গা, সংকীর্ণ, যার বিস্তার হচ্ছে মাত্র 50 থেকে 80 কিলোমিটার ম্যাক্সিমাম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিস্তার একদম 1-2 কিলোমিটার অবধি চলে এসছে। গোয়ার এমন একটা জায়গা আছে যেখানে 1 কিলোমিটার বিস্তার উপকূল ভাগে, আর মালাবার উপকূলটা একটু বেশি চওড়া, তাই গড়ে আমরা 50 থেকে 80। ঠিক তেমনি পূর্ব উপকূলের অবস্থানটা কোথায়? এটা হচ্ছে পূর্বঘাট পর্বত আর বঙ্গোপসাগর, তার মাঝে সুবর্ণরেখা থেকে শুরু হয়েছে, সুবর্ণরেখা নদীর ধার থেকে উপকূল থেকে একদম কন্যাকুমারী অবধি হচ্ছে পূর্ব উপকূল, যার বিস্তার এখানে এর বিস্তারটা একটু বেশি। আর কি কি পার্থক্য পাবো? এদের উৎপত্তি, উৎপত্তি যদি দেখি, উৎপত্তি পশ্চিম উপকূলটা সাধারণত বলা হয় যে এটা বসে গিয়ে ভূ আন্দোলনের ফলে বসে গিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে সমুদ্রে সঞ্চয় কার্য, ক্ষয় কার্য একসাথে দুটো মিলে এই পশ্চিম উপকূলটা সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলের ক্ষেত্রে কিন্তু অন্য, পূর্ব উপকূলে এখানে বিভিন্ন নদী দ্বারা বাহিত পলি, তার সাথে সাথে সমুদ্রের সঞ্চয় কার্য দুটো মিলনের ফলে এখানে পূর্ব উপকূলের সমভূমিটা সৃষ্টি হয়েছে। এখানে বলে রাখি যে পূর্ব উপকূলে অনেকগুলো বড় বড় নদী রয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীগুলো রয়েছে, যে অঞ্চলে এই অঞ্চল উপরে বয়ে গিয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে গিয়ে এখানে পূর্ব উপকূলে বিশাল বিস্তৃত সমভূমি সৃষ্টি করেছে। তা এই হচ্ছে এদের উৎপত্তি। আর কি পেতে পারি? বন্দর। পশ্চিম উপকূলটা বেশিরভাগ জায়গায় ভাঙাচোরা, ভগ্ন এবং খুব গভীর, তাই এখানে বড় বড় বন্দর গড়ে উঠেছে, স্বাভাবিক বন্দর, মানে সমুদ্র বন্দর। সমুদ্র বন্দর যেমন একদম পোরবন্দর থেকে শুরু করে, গুজরাটে পোরবন্দর থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে ম্যাঙ্গালোর, কোচি ইত্যাদি বড় বড় বন্দর রয়েছে। পূর্ব উপকূলে কিন্তু সে তুলনায় উপকূলটা অতটা ভগ্ন নয় বা অতটা গভীর নয়, অগভীর সমুদ্র থাকার ফলে এখানে স্বাভাবিক বন্দর খুব কম গড়ে উঠেছে। স্বাভাবিক বন্দরের মধ্যে একটা রয়েছে পারাদ্বীপ আর একটা রয়েছে বিশাখাপত্তনম। এছাড়া অন্যান্য কিছু বন্দর গড়ে উঠেছে, সেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সমুদ্রের গভীরতা খনন করে, গভীরতা করে রয়েছে। তা স্বাভাবিক বন্দর বলতে পূর্ব উপকূলে আমরা পাচ্ছি বিশাখাপত্তনম, পারাদ্বীপ। আর কি রয়েছে পার্থক্য? জনবসতি যদি দেখি, পশ্চিম উপকূলে জনবসতি কিন্তু খুবই কম, যেহেতু সংকীর্ণ জায়গা, হ্যাঁ, খুব বেশি চওড়া নয়। এখানে চাষবাসও কিছু মালাবার উপকূলে একটু চাষবাসটা ভালো হয়, সব উপকূলে ভালো চাষবাস হয় না। কিন্তু পূর্বকূলটা বিশেষ করে কাবেরী নদী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী ইত্যাদি যে পলিগঠিত বদ্বীপ অঞ্চল রয়েছে, সেখানে উর্বর অঞ্চলে প্রচুর চাষবাস হয়। যেমন কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলটা এত চাষবাস হয়, একে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তাহলে এই যেহেতু এখানে চাষবাস ভালো হয় এবং এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, পূর্ব উপকূলে সড়কপথ, রেলপথ সমস্ত রকম গড়ে উঠেছে, তাই স্বাভাবিকভাবে পশ্চিম উপকূলে জনসংখ্যা অনেক কম, পূর্ব উপকূলে জনসংখ্যা অনেক বেশি। এরকম আরও অনেক পার্থক্য রয়েছে, যা হোক মোটামুটি 4-5টা তোমাদের বললেই হবে। এখন আমরা এবার চলে যাচ্ছি ভারতবর্ষের দ্বীপপুঞ্জ সম্বন্ধে। তার আগে আমি আরেকবার পূর্ব উপকূলে একবার ম্যাপটা দেখে নেব। আমি একবার ম্যাপে যাওয়ার চেষ্টা করি। এ হচ্ছে পূর্ব উপকূল, যেখানে 3টে রাজ্য রয়েছে, দেখতে পাচ্ছ, উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু, 3টে পরপর রাজ্য রয়েছে। আর এর ভাগটাও রয়েছে এই ওপর থেকে, এই অঞ্চল থেকে উত্তর সরকার, আর এই খাঁজটা থেকে, মনে রাখবে এই খাঁজটা থেকে নিচের দিকটা অংশ হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল তোমরা নাম শুনে থাকবে, করমণ্ডল ট্রেন একটা আছে, এক্সপ্রেস ট্রেন করমণ্ডল, এই অঞ্চল থেকে এই ট্রেনটা আসে বলে একে বলা হয় করমণ্ডল এক্সপ্রেস ট্রেন। তোমরা যদি একটু খেয়াল রাখো, যারা ট্রেনে যাতায়াত করো, করমণ্ডল এক্সপ্রেস নাম শুনে থাকবে। হ্যাঁ, চেন্নাই ইত্যাদি যাওয়ার একটা অন্যতম ট্রেন হচ্ছে করমণ্ডল উপকূল। তা এই গেল পূর্ব উপকূলে
এই যে উত্তর সরকার আর করমণ্ডল উপকূল। আর পার্থক্যটা আগেই বলেছি, সেই পার্থক্যগুলো এখানে রয়েছে। দেখো, উপকূল ভাগ বসে গিয়ে সৃষ্টি হয়েছে, এটা ক্ষয় এবং সঞ্চয় কাজে মিলিত হয়েছে। এর গড় বিস্তার 65 কিলোমিটার, এর গড় বিস্তার 100 কিলোমিটার। এর ঢাল বেশি, এর ঢাল মৃদু। এর গড় উচ্চতা অনেক বেশি, এর গড় উচ্চতা অনেক কম। এখানে হ্রদ উপহ্রদের সংখ্যা বেশি পশ্চিম উপকূলে। পূর্ব উপকূলে চিল্কা হ্রদ থাকলেও কিন্তু এখানে উপহ্রদের সংখ্যা অনেক কম। মালাবার উপকূলে বালিয়াড়া দেখা যায়, কিন্তু পূর্ব উপকূলে প্রায় সব স্থানেই বালিয়াড়া দেখা যায়। পশ্চিম উপকূলে অনুর্বর, পূর্ব উপকূল উর্বর। পশ্চিম উপকূলে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, কিন্তু পূর্ব উপকূলে যথেষ্ট উন্নত। এখানে স্বাভাবিক পোতাশ্রয় সংখ্যা অনেক বেশি পশ্চিম উপকূলে, পূর্ব উপকূলে সে তুলনায় খুব কম, ইত্যাদি বিভিন্নগুলো রয়েছে, যেগুলো তোমাদের আগে আমি বলেছি। এবার আমরা চলে আসছি দ্বীপপুঞ্জ সম্বন্ধে। আমাদের ভারতবর্ষের অধীন, ভারতবর্ষের দুদিকে যে দুই সাগর রয়েছে, আরব সাগর পশ্চিম দিকে আর পূর্ব দিকে বঙ্গোপসাগর, এই সাগরের মধ্যবর্তী জায়গায় বেশ কিছু দ্বীপ আমাদের ভারতবর্ষের অধীন রয়েছে। এই দ্বীপপুঞ্জটা আমাদের খুবই ইন্টারেস্টিং দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটাকে আমরা সাধারণত অবস্থানের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ, আর একটা হচ্ছে আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। ভারতবর্ষের দ্বীপপুঞ্জটাকে দুটো ভাগে ভাগ করা হয়, বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জ, আরব সাগর দ্বীপপুঞ্জ। প্রথমে আমরা আসি বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জটা আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে, অর্থাৎ আমাদের কলকাতা হলদিয়া বন্দর থেকে শুরু করে বা এদিকে চেন্নাই বন্দর থেকে শুরু করে অনেকটা দূরে, কয়েকশো কিলোমিটার দূরে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা রয়েছে, বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জের মধ্যে যেগুলো রয়েছে মেনলি, এটাকে বলা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জগুলোকে বলা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আর আরব সাগর দ্বীপপুঞ্জগুলো বলা হয় লাক্ষা দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জটা এখানে কম বেশি প্রায় ছোট বড় মিলে প্রায় 265টা দ্বীপ রয়েছে। 265টা দ্বীপ রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তা এই আন্দামান ও নিকোবর দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। কিছু দ্বীপপুঞ্জকে আন্দামান দ্বীপপুঞ্জ বলা হচ্ছে, আর কিছু দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ বলা হচ্ছে। এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জটা যে লাইন দ্বারা ভাগ করা হয়েছে, যে অক্ষরেখা দ্বারা, সেটা হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ চ্যানেল দ্বারা এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জটাকে ভাগ করা হয়েছে। তোমরা ম্যাপে যখন দেখাবো আমি একবার দেখিয়ে দেবো যে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জটাকে বিভাগ করেছে। এখন আন্দামান যে দ্বীপপুঞ্জ, সে আন্দামান দ্বীপপুঞ্জে আবার কতগুলো ভাগ রয়েছে, 4টে ভাগ আছে। কি কি? উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান। তাহলে আন্দামান দ্বীপপুঞ্জটাকে আবার দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। একটা হচ্ছে এই একসাথে উত্তর মধ্য দক্ষিণ, এটাকে বলা হয় গ্রেট আন্দামান, একসাথে বলা হয় গ্রেট আন্দামান। আর এটা হচ্ছে ক্ষুদ্র আন্দামান।
তাহলে গ্রেট আন্দামানের একদম উপরে রয়েছে উত্তর আন্দামান, তারপর মধ্য আন্দামান, তারপর দক্ষিণ আন্দামান। আর এই দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান যে প্যাসেজটা দ্বারা বিচ্ছিন্ন তাকে বলা হয় 11 ডিগ্রি চ্যানেল বা ডারকান চ্যানেল বলা হয়। ডারকান চ্যানেল বা 11 ডিগ্রি চ্যানেল দ্বারা এই দক্ষিণ আন্দামানের সাথে ক্ষুদ্র আন্দামান বিভাগ রয়েছে। এখানে কতগুলো তথ্য আমাদের আন্দামানের সম্বন্ধে আসে। যেমন এই আন্দামান হচ্ছে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান দ্বীপপুঞ্জে বেশিরভাগ অঞ্চলটা হচ্ছে মানে ট্রপিক্যাল রেন ফরেস্ট। এখানে ম্যানগ্রোভ অরণ্য বেশি দেখা যায় এবং খুব ঘন জঙ্গলে যেটা রেন ফরেস্ট, ম্যানগ্রোভ টাইপের রেন ফরেস্ট সেই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তা এই দক্ষিণ আন্দামানের দক্ষিণ দিকে রয়েছে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। এ কথা মনে রাখবে, দক্ষিণ আন্দামানের মধ্যে রয়েছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে সমগ্র আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। আর এই আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে দুটো আগ্নেয় দ্বীপ আছে, অনেক সময় পরীক্ষায় আসে যে ভারতবর্ষের অধীন আগ্নেয় দ্বীপের নাম বা তার ম্যাপ পয়েন্টিং হিসেবে আসে। সেই আগ্নেয় দ্বীপ দুটোর নাম মনে রাখতে হবে। আগ্নেয় দ্বীপ দুটো আছে, একটা হচ্ছে নরকন্নম আর একটা হচ্ছে ব্যারেন। নরকন্নম বা নারকন্নম এটা মেনলি উত্তর আন্দামানের ঠিক পূর্ব দিকে অবস্থান করছে, একটা সুপ্ত আগ্নেয়গিরি বা মৃত আগ্নেয়গিরি অনেক সময় বলি আমরা নরকন্নমকে। কিন্তু ব্যারেন যে আগ্নেয়গিরিটা এটা কিন্তু একটা সক্রিয় আগ্নেয়গিরি, এটা অবস্থান করছে মধ্য আন্দামানের ঠিক পূর্ব দিকে। তা এই দুটো উল্লেখযোগ্য আগ্নেয়গিরি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে প্রায় আসে। এই দুটো অবশ্যই মনে রাখতে হবে, নরকন্নম এবং ব্যারেন আগ্নেয়গিরি। আর এখানে আন্দামানে একটা দেখার মতো জায়গা রয়েছে, সেটা হচ্ছে সেলুলার জেল। তোমার নাম শুনে থাকবে সেলুলার জেল। যে সেলুলার জেলটা বিখ্যাত এই কারণে যে আমাদের পরদিন ভারতবর্ষে ইংরেজ পিরিয়ডে যে সকল ভারতবর্ষী তাদের চোখে আসামি হিসাবে ধার্য হতো, তাদেরকে এই আন্দামানের সেলুলার জেলে তাদের পাঠিয়ে দিত, যাতে তারা সে কোনো রকম আর আন্দোলন না করতে পারে। তো এই সেলুলার জেলটা রয়েছে এখানকার বিখ্যাত একটা জেল, যেটা এখানে প্রচুর মানুষ আমাদের ভারতবর্ষ থেকে দেখতে যায় বা বিভিন্ন প্রান্ত থেকে। তা এই আন্দামান সম্বন্ধে আর একটু আমি আসবো পরে যদি সময় পাই। তার আগে আমি লাক্ষা দ্বীপপুঞ্জটা সম্বন্ধে চলে যাই। হ্যাঁ, এখানে আরেকটা বলে রাখি, নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোবর দ্বীপপুঞ্জটা যেটা 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। নিকোবর দ্বীপপুঞ্জে আবার 3টে পার্ট রয়েছে। কার নিকোবর, লিটিল নিকোবর আর এটা হচ্ছে বৃহৎ নিকোবর, 3টে। তা তার মধ্যে বৃহৎ নিকোবর হচ্ছে একদম দক্ষিণে রয়েছে। সেই বৃহৎ নিকোবরের দক্ষিণতম যে স্থান সেটাকে বলা হয় ভারতবর্ষের দক্ষিণতম স্থান, সেটাকে বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিকম্যালিয়ান পয়েন্ট। আমি ম্যাপে একবার দেখাবো তোমাদের। তা যাই হোক, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ টোটাল অক্ষাংশ 14 ডিগ্রি থেকে শুরু করে একদম 6 ডিগ্রির মধ্যে এর অবস্থান করছে। তার মধ্যে ওই ইন্দিরা পয়েন্ট যেটা, সেটা অ্যাকচুয়াল তার যদি অক্ষাংশ দেখি তাহলে তার পয়েন্ট হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ। এটা আমাদের ভারতবর্ষের সমস্ত যে স্থলভাগ, জলভাগ, দ্বীপপুঞ্জের তার দক্ষিণতম স্থান যদি দেওয়া হয়, তাহলে এই 6 ডিগ্রি 45 মিনিট ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম স্থান। আমি একবার দেখে নিই ম্যাপে আন্দামান দ্বীপপুঞ্জের একটু অবস্থানটা ম্যাপে। এই দেখো, দেখতে পাচ্ছ আমি যেটা আগে বললাম যে আন্দামানটাকে 4টে ভাগে ভাগ করা হয়: নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামান। এই সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে যেটা রয়েছে 11 ডিগ্রি চ্যানেল, নর্থ বা ডারকান চ্যানেল বলা হয়। আর
এই লিটল আন্দামান আর এই নিকোবরের মাঝে যে চ্যানেলটা রয়েছে সেটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল, বিচ্ছিন্ন রয়েছে। তা এই নিকোবরটাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়, কার নিকোবর, লিটল নিকোবর, আর এটা হচ্ছে বৃহৎ বা লার্জ নিকোবর। এই তার দক্ষিণে অংশটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। আর তোমাদের আগেই বলেছিলাম যে এখানে একটা যে আগ্নেয়গিরি রয়েছে ব্যারেন, ঠিক এই মধ্য আন্দামানের পূর্ব দিকে রয়েছে, আর এইখানটা রয়েছে নরকন্ডম নিকোবর। আমি আরেকটা ম্যাপে দেখাবার চেষ্টা করি। এই ডার্কান প্যাসেজ, মধ্য আন্দামানের ঠিক পূর্ব দিকে ব্যারেন আইল্যান্ড, যা হোক এরপর আমরা আসছি আরব সাগরের দ্বীপপুঞ্জ। আরব সাগরের দ্বীপপুঞ্জের মধ্যে যে দ্বীপগুলো রয়েছে তাকে বলা হয় লাক্ষা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটাকে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি কি? আমিনদ্বীপী, লাক্ষা, আর হচ্ছে মিনিকয়। তাহলে লাক্ষা দ্বীপপুঞ্জ আবার 3টে ক্যাটাগরি, আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ, মিনিকয় দ্বীপপুঞ্জ। লাক্ষা দ্বীপপুঞ্জের অধীনে মোটামুটি 25টা মতো দ্বীপপুঞ্জ রয়েছে, 25টা দ্বীপ রয়েছে। এর মধ্যে 11টা দ্বীপে কোনো জনবসতি নেই। এই দ্বীপপুঞ্জটা মূলত প্রবাল বলে এক ধরনের সামুদ্রিক কীট দ্বারা গড়ে উঠেছে, তাই এখানে সেরকম গাছপালা দেখতে পাওয়া যায় না। আর এখানকার যে রাজধানী অর্থাৎ আমিনদ্বীপী, লাক্ষা দ্বীপপুঞ্জ, মিনিকয়, এদের যে দ্বীপগুলোর মধ্যে আবার যে রাজধানী, এটা আমাদের ভারতবর্ষে আরেকটা মনে রাখবে যে ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এটা একটা অঞ্চল, এবং কেন্দ্রশাসিত মধ্যে সবথেকে ক্ষুদ্রতম অঞ্চল হচ্ছে এই লাক্ষা দ্বীপপুঞ্জ, যার আয়তন, টোটাল আয়তন কত জানো? মাত্র 27 বর্গ কিলোমিটার। 27 থেকে 29 বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন। সব দ্বীপপুঞ্জগুলো মিলে আয়তন হচ্ছে 27 থেকে 29 বর্গ কিলোমিটার। তাই এই লাক্ষা দ্বীপপুঞ্জটা রয়েছে ঠিক মাঝখানে, আমিনদ্বীপীটা রয়েছে উপর দিকে, আর মিনিকয়টা রয়েছে নিচের দিকে। আমি একবার ম্যাপে তোমাদের দেখাবার চেষ্টা করিনি, এই দেখে নাও, যেটা হচ্ছে কেরালা উপকূল থেকে মাত্র 324 কিলোমিটার দূরে পশ্চিম দিকে আরব সাগরের মধ্যে রয়েছে এই লাক্ষা দ্বীপপুঞ্জগুলো। যে লাক্ষা দ্বীপপুঞ্জের উপরকার পাটটাকে বলা হয় আমিনদ্বীপী আইল্যান্ড, মাঝখানটায় এই দ্বীপগুলোকে বলা হয় লাক্ষা দ্বীপপুঞ্জ, আর দক্ষিণ দিকে এইটাকে বলা হয় মিনিকয় আইল্যান্ড দ্বীপপুঞ্জ। যেটা ভাগ করে দিয়েছে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা লাক্ষা দ্বীপপুঞ্জের সাথে আলাদা করা আছে, আর এদিকে 11 ডিগ্রি চ্যানেল দ্বারা আমিনদ্বীপীর সাথে পার্থক্য করা আছে। তা এই গেল মোটামুটি তোমাদের উপকূলীয় দ্বীপপুঞ্জ। আর একটা তোমাদের জিনিস তোমাদের একটু একবার বলে দিই, 2 মিনিট, একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে একটা দ্বীপ রয়েছে, সেন্টিনেল বলে একটা দ্বীপ আছে। সেন্টিনেল বলে একটা দ্বীপ আছে, খুব ক্ষুদ্র একটা দ্বীপ, যেখানে তোমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটা আমাদের ভারতবর্ষের অধীনে হওয়া সত্ত্বেও এতে কিন্তু ভারতবর্ষের মানে এদের ওপর কোনো রকম প্রভাব নেই ভারতবর্ষের সরকারে। কারণ এখানে যে জাতিটা বাস করে, জারোয়া বা সেন্টিনেলি জাতি, তারা কিন্তু নিজস্ব তাদের আলাদা স্বাধীন দেশ হিসাবে তারা নিজেদের মধ্যে চলে। এই দ্বীপটার 3 কিলোমিটার মধ্যে কেউ যদি ঢুকে পড়ে তাহলে তাকে ওরা বিষাক্ত তীর ধনুক দিয়ে তাদেরকে শেষ করে দেয়। এবং এরা বেশিরভাগই এখন সে পৃথিবীর প্রাচীনতম যে মানুষগুলো আমরা নাম শুনি বা গল্প শুনি, সে প্রাচীনতম মানুষ যেভাবে জীবনযাপন করতো, অর্থাৎ শিকার করে বা পশু পাখি খেয়ে বা পশু পাখি বা বন জঙ্গলে ফলমূল খেয়ে, সেইভাবে এখনও জীবনযাপন করে। এবং এদের জীবনযাত্রা সম্পূর্ণ মানে একদম প্রাচীন, এখনও সেই
প্রাচীনকালে মানুষ যেভাবে পোশাক পরিচ্ছদ পরতো, অর্থাৎ আধুনিকতার কোনো ধরনের ছোঁয়া এর মধ্যে নেই। হ্যাঁ, একদম সম্পূর্ণ তারা সেখানকার প্রকৃতির মধ্যে যা কিছু পাওয়া যায়, সেখানকার গাছের ছাল বা ইত্যাদি সেই প্রকৃতির রং মেখেই তারা মাখে, এবং আধুনিক কোনো ধরনের বস্ত্র থেকে আরম্ভ করে কোনো কিছুই নেই। আমাদের ভারতবর্ষ সরকার অনেকবার চেষ্টা করেছিল এদেরকে কাছে টানার, কিন্তু ভারতবর্ষ সরকার কে এরা পরিষ্কার বলে দেয় যে আমরা কারোর সাথে যোগাযোগ করব না, আমরা নিজস্বভাবে স্বাধীনভাবে থাকব। এবং যখনই এই দ্বীপের কাছাকাছি যারাই গেছে, বেশ কিছুদিন আগে আমেরিকার একজন তথ্যচিত্র পরিচালক তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে বিষাক্ত তীর-ধনুক দিয়ে তাকে মেরে দেওয়া হয়। তা এই হচ্ছে সেই সেন্টিলরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, এটা ভারতবর্ষের অধীনে থাকলেও এটা একটা উল্লেখযোগ্য দ্বীপ। তা এই বলে আজকের মতো আমাদের ভারতবর্ষের যে ভূপ্রকৃতির যে বিভিন্ন বিভাগগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। তোমরা তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে পরবর্তীতে আমাকে বলবে বা আমার ফোন নাম্বারে বলবে, হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে, আমি তোমাদেরকে যথাযথ সাহায্য করব। পরবর্তী ক্লাস তোমাদের শুরু হবে জাস্ট একটু বিরতির পরই, দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। আমি এই বলে তোমাদেরকে আবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আসছি।